আসসালামু আলাইকুম। জার্নাল পেপার রাইটিং এই কোর্সটির আমাদের সেকেন্ড লাইভ আজকে। ১ম দিন আমি আলোচনা করেছি। আমি একটু রিভিউ করি যে এর আগে আসলে কি আলোচনা করেছি। আ তো ১ম লাইভে আমি কথা বলেছি যে মূলত ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে আমরা একটা জার্নাল পেপার রাইটিং শুরু করব, এই ২ টা টপিক নিয়ে। এবং এর মাঝে আমি আলোচনা করেছি যে জার্নাল পেপারটা আসলে কি? জার্নাল পেপারটা লিখার উদ্দেশ্যটা কি? এর ক্যারেক্টারিস্টিক্স গুলো মূলত কি হতে পারে? এবং আমরা যখন একটা জার্নাল পেপার রাইটিং শুরু করব, আমরা রিসার্চ যে বেসটা আছে অর্থাৎ টপিকটা কিভাবে সিলেক্ট করব এবং একটা জার্নাল পেপারের যে আ মূলত ২ ভাবে হয়ে থাকে। একটা রিসার্চ বেস, একটা থিসিস বেস। এগুলোর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা মোটামুটি একটা বেসিক ধারণা পেয়েছি। তো আজকে আমি মূল যে আ পোরশনটা, অর্থাৎ একটা জার্নাল পেপারের টাইটেলটা কিরকম হওয়া উচিত, একটা জার্নাল পেপারের মেইন বডিটা কিরকম হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে কথা বলব। তো মূলত জার্নাল পেপারের মেইন বডি বলতে রিসার্চ টাইটেল অর্থাৎ জার্নাল পেপারের যে টাইটেল, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট এবং ডিসকাশন, এই পোরশনগুলোকে বোঝায়। যেহেতু এই পোরশনগুলো আসলে খুবই আ বেশ সময় সাপেক্ষ ব্যাখ্যা করা, তাই আজকে এই কয়েকটা টপিকের ভিতরে আমি টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন এই ৩ টা টপিক কিভাবে লিখতে হয়, এই ৩ টা টপিক নিয়ে কথা বলবো। তো আমি ১ম এই কথা বলবো একটা রিসার্চ পেপার টাইটেলটা কি? একটা ইফেক্টিভ রিসার্চ পেপার টাইটেলের কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত এবং একটা রিসার্চ পেপার টাইটেল মূলত কিভাবে লেখা উচিত? এই কয়েকটা বিষয় নিয়ে। তো মূলত একটা রিসার্চ পেপার টাইটেলটা আমরা যে টপিকটা বা যে আইডিয়াটা নিয়ে একটা রিসার্চ পেপার লিখবো তার একটা সামারি, কয়েকটা ওয়ার্ডে একটা সামারি। টাইটেলটা এমন হতে হবে যে এক নজরে এই টাইটেলটা দিয়ে আমরা পুরো যে রিসার্চ জার্নালটা আছে বা পেপারটা আছে এটার একটা আইডিয়া পাবো। তো এখানে রিসার্চ পেপার টাইটেলের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে যে এটা খুবই স্পেসিফিক, ক্লিয়ার এবং ডেসক্রিপটিভ হতে হবে। অর্থাৎ যেহেতু রিসার্চ পেপার টাইটেলটা খুবই শর্ট হয়ে থাকে, মাত্র ১০ বা ১২ টা ওয়ার্ডের ভিতরে লেখা হয়ে থাকে, তাই এটা খুবই স্পেসিফিক হতে হবে, ক্লিয়ার হতে হবে। অর্থাৎ আ মনে করবেন যে একজন রিডার যার আপনার রিসার্চটা সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই। এরকম একজন মানুষও যাতে আপনার রিসার্চ টাইটেলটা দেখে একটা ক্লিয়ার ধারণা পেতে পারে যে আচ্ছা, এই রিসার্চ পেপারটায় মূলত এই অর্গানিজমটা নিয়ে এই মেথোডোলজি ফলো করে কিছু রিসার্চ করা হয়েছে এবং ডিসক্রিপটিভ, অর্থাৎ যদিও আপনার রিসার্চ যে পেপার টাইটেলটা আছে এটা বেশ স্পেসিফিক এবং ক্লিয়ার বা শর্ট, কিন্তু অল্প কথার ভিতরে কিন্তু এটা যথেষ্ট ডেসক্রিপটিভ হতে হবে। অর্থাৎ অল্প কথার ভিতরেই আপনার টাইটেলটা দেখে যাতে পুরো রিসার্চটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, এরকম হতে হবে। এবং দ্বিতীয় যে আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা থাকবে রিসার্চ পেপার টাইটেলের, ইন্ডিকেট অ্যাকিউরেটলি দ্য সাবজেক্ট অ্যান্ড স্কোপ অফ দ্য স্টাডি। অর্থাৎ এই টাইটেলটা দেখে আপনার রিসার্চটা কেন করা হয়েছে এবং কোন বিষয়ের উপরে করা হয়েছে সেটা যাতে বোঝা যায়। এখানে উদাহরণ হিসেবে আমি দিয়েছি যে উদাহরণ হিসেবে আমি দিয়েছি সরি, সরি যে the analysis transcriptomic analysis provides new insight into the tolerance mechanism of green macroalgae alpha prolifera to high temperature and light stress. এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে এই টাইটেলটায় যে সাবজেক্ট অর্থাৎ গ্রিন ম্যাক্রোঅ্যালগি আলফা প্রলিফেরা, এটা একটা সামুদ্রিক
ঘাস বলবো, সামুদ্রিক ঘাস। এর নাম হচ্ছে আলভা প্রলিফেরা, সায়েন্টিফিক নেম। এই সাবজেক্টের উপরে করা হয়েছে। স্কোপটা কি? যে হাই লাইট এবং টেম্পারেচার, অর্থাৎ আমরা জানি যে এনভায়রনমেন্টাল চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জের কারণে ওয়ার্ল্ডের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বা ওয়ার্ল্ডের যে আদার প্যারামিটারগুলো আছে এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো অবশ্যই হচ্ছে অশান যে ওয়াটার বা সি ওয়াটার, এটা টেম্পারেচারও চেঞ্জ আসছে, সি লাইট ইন্টেন্সিটিটার চেঞ্জ আসছে। এই যে চেঞ্জ, এর ইফেক্টটা কি পড়ছে এই গ্রিন ম্যাক্রোঅ্যালগের উপরে, এটা আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই টাইটেলটার দ্বারা সাবজেক্ট এবং স্কোপ অফ দ্য স্টাডি, অর্থাৎ স্টাডিটা কেন করা হয়েছে এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে অ্যাভয়েড ইউজিং অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম কোনো একটা ওয়ার্ডের এটা আসলে ইউজ করা যাবে না, কারণ মূলত এই টাইটেলটা কিন্তু দেখে সকলে আপনার রিসার্চটা সম্পর্কে একটা ধারণা পাবে। তো আপনি যদি একটা শর্ট ফর্ম ইউজ করেন বা অ্যাব্রিভিয়েশন ইউজ করেন, দেখা যাবে যে রিডার তার হয়তোবা আপনার রিসার্চটা সম্পর্কে খুব একটা ধারণা নেই, এবং আপনি যে শর্ট ফর্মটা বা অ্যাব্রিভিয়েশনটা ইউজ করছেন সেটা সম্পর্কে কিন্তু তার জানা নেই। তো তার পক্ষে আপনার রিসার্চটা বোঝা বা আপনার যে জার্নাল আর্টিকেলটা আছে এটা বোঝা খুব কঠিন হয়ে যাবে। তাই অ্যাব্রিভিয়েশন এখানে ইউজ করা যাবে না, এবং এটাকে যথেষ্ট ইন্টারেস্টিং, স্পেসিফিক হতে হবে। যখন আপনি একটা সুপারভাইজার বা প্রফেসরের আন্ডারে একটা রিসার্চ জার্নাল বা আর্টিকেল সাবমিট করবেন, দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনাকে বলবে যে টাইটেলটা যাতে ইন্টারেস্টিং হয়। ইভেন আমি যখন প্রথমবারের মতো আমার রিসার্চ পেপার বা জার্নাল পেপারটা লিখি, তখন কিন্তু বারবার বলছিল যে এটা যাতে, আমার প্রফেসর আমাকে বলছিল যে ইন্টারেস্টিং হয়, অর্থাৎ যিনি রিডার এমন কেউ যার আমার টপিকটা সম্পর্কে খুব একটা ধারণা নেই, সে যখন এই টপিকটা সার্চ দিবে, টাইটেলটা দেখে যাতে সে আমার জার্নালটা পড়ার জন্য ইন্টারেস্ট ফিল করে, এরকম হতে হবে। and use current nomenclature from the field of the study, অর্থাৎ আমরা যদি বায়োলজির ক্ষেত্রে চিন্তা করি, আমরা জানি যে হচ্ছে নোমেন কালচার বা হচ্ছে যে বায়োলজিক্যাল অর্গানিজমস গুলো আছে বা স্পেসিস গুলো আছে, এগুলোর যে সায়েন্টিফিক নেমটা আছে এটা কিন্তু অনেক সময় সময়ের সাথে পরিবর্তন হয়। যেমন আমি এখানে গ্রিন ম্যাক্রোঅ্যালগে আলভা প্রলিফেরা লিখেছি, বাট আলভা প্রলিফেরা কিন্তু অন্য একটা নাম আছে যেটা অতীতে ব্যবহার হতো, কিন্তু এটা বর্তমানে আলভা প্রলিফেরা হিসেবে লেখা হয়। তো অবশ্যই রিসেন্ট যে নামটা আছে সেটা ইউজ করতে হবে, এবং চেষ্টা করতে হবে পুরো টাইটেলটা 10 থেকে 15 ওয়ার্ডের ভিতরে শেষ করা, অর্থাৎ মোটামুটি শর্ট করা, যাতে করে খুব সহজেই হচ্ছে রিডার আপনার হচ্ছে টাইটেলটা পড়লে আপনার স্টাডিটা সম্পর্কে ধারণা পেতে পারে। এরপরে এখন আমাদের মাথায় কোয়েশ্চেন কিন্তু আসতে পারে যে আসলে একটা টাইটেল, এটা তো এত ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে যে রিসার্চটা সম্পর্কে জানে না, এই টপিকটা সম্পর্কে জানে না, সেও আমার রিসার্চ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে। তাহলে টাইটেলটা যখন আমি লিখবো তখন আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো। তো এ কারণে আমি 3টি স্টেপ এক্ষেত্রে সবসময় ফলো করি। প্রথম স্টেপটা কি? কিছু কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করা। খুবই জেনারেল কিছু কোশ্চেন, বাট এই জেনারেল কোশ্চেনগুলো আপনাকে আপনার রিসার্চ টাইটেলটা লিখতে সাহায্য করবে। তো প্রথম কোশ্চেনটাই কি? হোয়াট ইজ মাই পেপার অ্যাবাউট, অর্থাৎ আপনার পেপারটা কি সম্পর্কে। তো আমি যদি একটু আগের টাইটেলটা নিয়ে হচ্ছে কথা বলি, যে ট্রান্সক্রিপ্টমিক অ্যানালাইসিস প্রোভাইডস নিউ ইনসাইট ইনটু দ্য টলারেন্স মেকানিজম অফ গ্রিন ম্যাক্রোঅ্যালগে আলভা প্রলিফেরা টু হাই টেম্পারেচার অ্যান্ড লাইট স্ট্রেস। তো এখান থেকে যদি আমি খুঁজে বের করার চেষ্টা করি যে আমার রিসার্চটা কি সম্পর্কে, প্রথম কোশ্চেনটা, তাহলে প্রথমটা হচ্ছে যে গ্রিন ম্যাক্রোঅ্যালগে আলভা প্রলিফেরা। তো প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার যে আপনার টপিকটা কি বা আপনার পেপারটা আপনি কি সম্পর্কে লিখছেন।
দ্বিতীয়ত যে কোশ্চেনটা যে হোয়াট মেথডস আই ইউজ টু পারফর্ম মাই স্টাডি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি কোন মেথোডোলজি ইউজ করছেন, এই মেথোডোলজির নামটা টাইটেলে থাকা। তো এখানে দেখেন যে ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিস, প্রথম দুটো ওয়ার্ডই কিন্তু আমি বলে দিচ্ছি যে ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিস, অর্থাৎ যে আমি ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিস ইউজ করছি আলফা প্রলিফেরার জেনেটিক্যাল হচ্ছে রেগুলেশনটাকে দেখার জন্য। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ মাই স্টাডি, আমি কি উদ্দেশ্যে বা এই হচ্ছে স্টাডিটা করছি। তো আমার এই টাইটেলটা যদি আপনি উদ্দেশ্যটা খুঁজে বের করতে চান যে টু ফাইন্ড আউট হাই লাইট অ্যান্ড টেম্পারেচার স্ট্রেস ইফেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট বা আমার স্টাডির টপিক, আলফা প্রলিফেরার উপরে হাই টেম্পারেচার এবং লাইট স্ট্রেসের ইফেক্ট খুঁজে বের করা। এবং 4 নাম্বার কোশ্চেন হোয়াট ডিড আই ফাইন্ড, অর্থাৎ যদিও আমি পুরো স্টাডিতে আসলে কি পেয়েছি এটা টাইটেলে সরাসরি উল্লেখ করাটা খুবই ডিফিকাল্ট, বাট তারপরও 1 বা 2 ওয়ার্ডের ভিতরে এটা কিন্তু চেষ্টা করতে হবে। যেমন আপনি যদি আমার উদাহরণে যে টাইটেলটা দেওয়া আছে এটার দিকে একটু লক্ষ্য করেন, দেখবেন ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিস প্রোভাইড নিউ ইনসাইট ইনটু দ্য টলারেন্স মেকানিজম অফ গ্রিন ম্যাক্রোঅ্যালগি, অর্থাৎ আমি কি খুঁজে বের করেছি, এখানে আমি খুঁজে বের করেছি টলারেন্স মেকানিজম। তো আমি কিন্তু এখানে জাস্ট 2টা ওয়ার্ডে আমার ফাইন্ডিংসটা এখানে উল্লেখ করেছি। তো আপনি যদি এরকম বেসিক 4টা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করেন, হোপফুলি আপনি আপনার একটা রিসার্চ টাইটেল দাঁড় করায় ফেলতে পারবেন। এরপরে এটা তো গেল প্রথম ধাপে যে আপনি কিছু কি কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করলেন এবং সেটা অনুযায়ী একটা টাইটেল দাঁড় করালেন। দ্বিতীয় ধাপে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই যে আপনি টাইটেলটা দাঁড় করালেন, এখানে আপনার কিছু কিওয়ার্ডস থাকতে হবে। কিওয়ার্ডস গুলো মূলত কি, অর্থাৎ আপনি মূলত যে টপিকটায় রিসার্চ করছেন, মেইন যে ফাইন্ডিংস গুলো আপনি পেয়েছেন, এগুলোর যে মূল ওয়ার্ড বা মূল থিমটা সেটাই কিন্তু। তো আপনি হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার করে যখন একটা মোটামুটি রিসার্চ টাইটেল দাঁড় করাবেন, এরপরে দ্বিতীয় যে স্টেপে যে আপনি ফোকাস করবেন যে আপনার রিসার্চের কিওয়ার্ডসগুলো এই টাইটেলে আছে কিনা। অর্থাৎ আমি যদি আমার এই টাইটেলের ক্ষেত্রে বা আমার রিসার্চের ক্ষেত্রে এই টাইটেল দিয়ে চিন্তা করি, আমি মূলত আলফা প্রলিফেরার উপর রিসার্চ করেছি, টেম্পারেচার লাইট স্ট্রেস দেখেছি, টলারেন্স মেকানিজম ফাইন্ড আউট করার চেষ্টা করছি ট্রান্সক্রিপ্টোমিক মেথোডোলজি ফলো করে। তো এই কয়েকটা কিন্তু আমার রিসার্চের কিওয়ার্ড এবং প্রত্যেকটা এই টাইটেলে উপস্থিত আছে। এখন আপনি কিছু কোশ্চেনের অ্যান্সার করলেন এবং আপনি চেষ্টা করলেন যে হচ্ছে আপনি ফাইন্ড আউট করলেন যে এই টাইটেলটায় কোশ্চেন অ্যান্সার করে যে টাইটেলটা আপনি দাঁড় করিয়েছেন এখানে কিওয়ার্ডসগুলো আছে কিনা। এরপরে দেখা যাবে যে এই 2টা ধাপ পার করার পরে আপনি যে টাইটেলটা দাঁড় করিয়েছেন এটা বেশ বড় এবং ডেসক্রিপটিভ টাইপের হয়ে যাচ্ছে এবং শুরুতে এটা হওয়াটাই খুবই স্বাভাবিক। এখন আপনাকে যেটা করতে হবে এই বড় টাইটেলটাকে ট্রিম করে ছোট করে নিয়ে আসতে হবে 10 থেকে 15 ওয়ার্ডের ভিতরে। তো এর জন্য আপনাকে বারবার হয়তোবা আপনার যে রিসার্চ টাইটেলটা আছে এটিকে পড়তে হবে, চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় ওয়ার্ডগুলো বাদ দিতে। লং যে সেন্টেন্সগুলো আছে বা কয়েকটা ওয়ার্ড মিলে যে একটা হচ্ছে আপনার মেইন মেকানিজমস বা কিছু প্রকাশ পেয়েছে সেটাকে শর্ট করে নিয়ে আসতে হবে। এক কথায় ট্রিমিং এর মাধ্যমে আপনার টাইটেলটাকে ছোট করে আনতে হবে এবং এই ক্ষেত্রে সবথেকে ভালো হয় সবথেকে ভালো হয় আপনি যদি আপনার সুপারভাইজার বা আপনার অ্যাডভাইজারের হেল্প নেন এবং আপনার সুপারভাইজার বা সিনিয়র তাদেরকে দ্বারা কয়েকবার আপনার রিসার্চ টাইটেলটাকে রিভাইজ করে নেন। সায়েন্টিফিক জার্নাল রাইটিং এর ক্ষেত্রে শুধু রিসার্চ টাইটেল নয়, প্রত্যেকটা ধাপেই সুপারভাইজার এবং সিনিয়রদের দ্বারা আপনার হচ্ছে ম্যানুস্ক্রিপ্টটাকে রিভাইজ করাটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ওয়ে ইমপ্রুভ করার।
তো আপনারা চেষ্টা করবেন এই ৩টা স্টেপ ফলো করে রিসার্চ টাইটেল লেখার, এবং অবশ্যই সুপারভাইজার অথবা সিনিয়র কাউকে দিয়ে এটা রিভাইজ করে একটা অ্যাকুরেট সাইজে নিয়ে আসা। এখানে আমি ২টা উদাহরণ দিয়েছি। এই যে আমি অনেকগুলো ক্রাইটেরিয়া বললাম এতক্ষণ, যে একটা রিসার্চ টাইটেলের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হতে হবে, এটা স্পেসিফিক হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, কিন্তু এটা দ্বারা রিসার্চের যে মূল টপিকটা এটা যাতে সুন্দরভাবে বোঝা যায়, এবং 10 থেকে 15টা ওয়ার্ডের ভিতরে হতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ফলো করে আমি এখানে উদাহরণ হিসেবে 2টা রিসার্চ টাইটেল দিয়েছি। তো প্রথম রিসার্চ টাইটেলটা, যেটা আমি এতক্ষণ ধরে ইউজ করলাম, ট্রান্সক্রিপ্টমিক অ্যানালাইসিস প্রোভাইড নিউ ইনসাইট ইনটু দ্য টলারেন্স মেকানিজম অফ গ্রিন ম্যাক্রোঅ্যালগি আলফা প্রলিফেরা টু হাই টেম্পারেচার অ্যান্ড লাইট স্ট্রেস। অর্থাৎ এই টাইটেলটা কিন্তু খুবই স্পেসিফিক। এই টাইটেলটা দ্বারা আমি কোন টপিকে রিসার্চটা করেছি, আমার রিসার্চ ফাইন্ডিংসটা কি, এবং কোন মেথোডোলজি ইউজ করেছি, এই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং একজন রিডার যে হয়তোবা প্রথমবারের মতো এই বিষয়ে কোন একটা জার্নাল পড়ছে, সেও কিন্তু এটা দেখে বেশ ভালো মতো রিসার্চের সম্পর্কে ধারণা পাবে। অন্যদিকে আমি যদি দ্বিতীয় টাইটেলটা দেখি, ইফেক্ট অফ হাই টেম্পারেচার অ্যান্ড লাইট স্ট্রেস অন আলফা প্রলিফেরা, এই টাইটেলটা কিন্তু আসলে একটা সম্পূর্ণ টাইটেল না। কেন সম্পূর্ণ টাইটেল না? হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে কোন স্পেসিসের উপর আমি কাজ করেছি এবং কোন ট্রিটমেন্ট বা কোন ইফেক্ট নিয়ে কাজ করেছি, কিন্তু আমার ফাইন্ডিংসটা কি, যে স্ট্রেস টলারেন্স মেকানিজম, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আবার কোন মেথোডোলজি এখানে আমি ইউজ করেছি, এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ এই টাইটেলটা কিন্তু খুব একটা ক্লিয়ার এবং স্পেসিফিক না। সো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে রিসার্চ টাইটেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, অর্থাৎ এটা স্পেসিফিক হতে হবে এবং ইন্টারেস্টিং হতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যাতে আমাদের রিসার্চ টাইটেলটায় থাকে। তো এটা তো গেল রিসার্চ টাইটেল। এরপরে আমি আসবো অ্যাবস্ট্রাক্ট নিয়ে। তো সবার প্রথমে চিন্তা করতে হবে যে অ্যাবস্ট্রাক্টটা আসলে কি। Abstract is a short summary of your research paper, usually a paragraph. অর্থাৎ অ্যাবস্ট্রাক্টটাই আমাদের যে রিসার্চটা আমরা করেছি, এই রিসার্চের একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড, রিসার্চটা কেন করেছি, আমাদের রেজাল্টগুলো কি, সিগনিফিকেন্সে কি, এই প্রত্যেকটা জিনিস 5 থেকে 6 সেন্টেন্স বা 250 থেকে 300 ওয়ার্ডের ভিতরে ইনক্লুড থাকতে হবে। এখন কোশ্চেন আসতে পারে যে 250-300 ওয়ার্ড বা 5 বা 6 সেন্টেন্স যে দিব, কোন জার্নালের ক্ষেত্রে কত ওয়ার্ড দিব, এটা আসলে আপনি যে জার্নালে সাবমিট করতে যাচ্ছেন সেটার ক্ষেত্রে কিন্তু সেই জার্নালের যে অথর গাইডলাইন সেখানে উল্লেখ থাকবে। তো এই বিষয়টা নিয়ে আমি সামনে হয়তোবা আরো ইন ডিটেলসে বলবো। এখন আপাতত এতটুকুই জানা থাক যে একটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনার পুরো রিসার্চটার সামারি, যেখানে কিছুটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকবে, রিসার্চ যে গ্যাপ আছে সেটা উল্লেখ থাকবে, আপনার ফাইন্ডিংসগুলো উল্লেখ থাকবে এবং সিগনিফিকেন্স এটা উল্লেখ থাকবে, এবং এই পুরো বিষয়টা আপনাকে কমপ্লিট করতে হবে 5 থেকে 6টা সেন্টেন্সের ভিতরে, 250 থেকে 300 ওয়ার্ডের ভিতরে। এবং কত ওয়ার্ডের ভিতরে আপনি কমপ্লিট করবেন, এই গাইডলাইনটা দেওয়া থাকবে আপনি যে জার্নালে এটা সাবমিট করতে যাচ্ছেন তার অথর গাইডলাইনে। তো একটা রিসার্চ অ্যাবস্ট্রাক্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে? রিসার্চ অ্যাবস্ট্রাক্ট যেহেতু খুবই অল্প কথায় অনেকগুলো ইনফরমেশন এখানে তুলে ধরতে হয়, তাই রিসার্চ অ্যাবস্ট্রাক্ট হতে হবে খুবই স্পেসিফিক। এবং দ্বিতীয়ত রিসার্চ যে রিসার্চ যে অ্যাবস্ট্রাক্টটা আছে, এখানে কিন্তু আপনার যে মেইন কোশ্চেন বা মেইন যে আপনার স্টেটমেন্ট অফ প্রবলেম, এগুলো তুলে ধরতে হবে। কিন্তু যেহেতু খুবই অল্প কথায় এটা তুলে ধরতে হবে, তাই এখানে ইন ডিটেলসে যাওয়া যাবে না, শুধুমাত্র মেইন যে কোশ্চেন বা প্রবলেম সেটা তুলে ধরতে হবে।
তারপরে অ্যাবস্ট্রাক্টে কিন্তু উল্লেখ থাকতে হবে গোল অফ ইউর রিসার্চ বা অ্যানালাইটিক্যাল মেথডস, অর্থাৎ আপনি এই রিসার্চটা কেন করছেন, মেইন ফাইন্ডিংস, রেজাল্ট অর আর্গুমেন্ট। অর্থাৎ বেসিক্যালি আপনি যখন একটা রিসার্চ করেন অনেকগুলো হয়তো বা রেজাল্ট পাওয়া যায়, হয়তো বা না পাওয়া যায়, অনেকগুলো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু সবগুলো রেজাল্ট কি একই সমান গুরুত্বপূর্ণ হয়? হয় না। মূলত হচ্ছে অনেকগুলো স্টেপ, অনেকগুলো রেজাল্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মেইন কিছু ফাইন্ডিংস বা রেজাল্ট খুঁজে বের করি। অ্যাবস্ট্রাক্টে শুধুমাত্র এগুলোই উল্লেখ থাকতে হবে, এবং দ্য সিগনিফিকেন্স অর ইমপ্লিকেশন অফ ইউর রিসার্চ ফাইন্ডিংস, অর্থাৎ আপনার রিসার্চটা কেন ইম্পর্টেন্ট, এটার ইমপ্লিকেশন কি, খুবই অল্প কথায় এটাও কিন্তু এখানে থাকতে হবে। অর্থাৎ আপনার রিসার্চ টপিক, আপনার রিসার্চ প্রবলেম, আপনার রিসার্চ গোল, রিসার্চ ফাইন্ডিংস, রিসার্চ সিগনিফিকেন্সি, রিসার্চ ম্যাথোডোলজি, এই ৫-৬টা টপিক প্রত্যেকটাই খুবই অল্প কথায় ২৫০ থেকে ৩০০ ওয়ার্ড, অনেক ক্ষেত্রে অনেক জার্নাল ৫০০ ওয়ার্ডও চেয়ে থাকে, এর ভিতরে খুবই স্পেসিফিকভাবে অ্যাবস্ট্রাক্ট আপনাকে লিখতে হবে। এখানে আমি উদাহরণ হিসেবে এতক্ষণ যে রিসার্চ টাইটেলটা আমরা দেখে আসলাম ওর একটা রিসার্চ অ্যাবস্ট্রাক্ট দিয়েছি। তো এটা যদি আমরা পড়ি দেখা যাবে যে our research focused on understanding the genetic mechanism that contributes to the tolerance of alpha prolifera, a marine macroalgae, to the combined stress of high temperature and light stress intensity. At the mRNA level, the upregulation of DEGs mean differentially expressed genes, showed enrich in pathways and related to ribosome, proteasome and peroxisome. অর্থাৎ প্রথম যে লাইনটা আমরা পড়লাম, our research focus on understanding the genetic mechanism that contribute to the tolerance of alpha prolifera, to the combined stress of high temperature and light intensity. এটা কিন্তু যে আমাদের যে রিসার্চ টপিকটা বা রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা এটা খুবই শর্টকাটে বোঝালো। এরপরেই কিন্তু আসছে যে mRNA লেভেল, অর্থাৎ যে ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিসের কথা উল্লেখ করা হয়েছে, ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিসটা কিন্তু mRNA লেভেলে করা হয়। আপনারা যদি মলিকুলার জেনেটিক্সে কেউ এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সহজেই টার্মিনোলজিগুলো বুঝবেন। তো এখানে প্রথমে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা একটা লাইনে উল্লেখ করা হলো, দ্বিতীয়তে দুটা ওয়ার্ডেই কিন্তু ম্যাথোডোলজিটা এখানে উল্লেখ করে ফেলা হলো, অর্থাৎ mRNA লেভেল। mRNA লেভেলটা দিয়ে কিন্তু ট্রান্সক্রিপ্টোমিক অ্যানালাইসিসটা বোঝাচ্ছে। The upregulated DEGs showed enrich in pathways related to the ribosome, proteasomes and peroxisome. এখান থেকে রেজাল্ট পোর্শনটা কিন্তু এখানে উল্লেখ করলো। এরপরের অংশটুকু মোটামুটি রেজাল্ট, অর্থাৎ the spliceosome pathway genes are found to be vital for alpha proliferous ability to adapt to various challenging situation in all the comparison group. অর্থাৎ এটা কিন্তু রেজাল্ট সেকশনটা পেয়েছে যে রাইবোসোম, প্রোটিয়াসম, পেরক্সিসম যে পাথওয়েগুলো আছে এগুলো খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। এর মধ্যে তারা স্প্লিসিজম পাথওয়ে রিলেটেড জিনগুলো পেয়েছে, যেটা আলফা প্রলিফেরা যে সিওয়েটটা আছে এটার অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এখানে আপনি যদি দেখেন তারা সিগনিফিক্যান্ট কেন এই রিসার্চটা সেটাও কিন্তু উল্লেখ করেছে। অর্থাৎ এই লাইনটা যদি আপনি একটু খেয়াল করেন যে in response to elevated temperature and light intensity stress there was a significant increase in genes and pathways related to the ribosome, proteasomes and peroxisome, whereas autophagy show an increase in response to stress after 24 hours but not after 48 hours. Those findings provides novel insight into how alpha prolifera adapt to elevated temperature and light stress. অর্থাৎ এই যে ফাইন্ডিংস গুলো পাওয়া গেল, এই ফাইন্ডিংস গুলো কিন্তু দ্বারা যে কোনো একজন রিডার, একজন সায়েন্টিস্ট অথবা যে কেউ খুব সহজে ধারণা করতে পারবে যে কিভাবে আলফা প্রলিফেরা
হাই টেম্পারেচার এবং লাইট স্ট্রেসে নিজেকে অ্যাডপ্ট করে নিচ্ছে। এই যে ফাইন্ডিংস গুলো আছে এটা সম্পর্কে কিন্তু যখনই আলভা প্রলিফেরার ক্ষেত্রে তারা একটা ধারণা পাবে, তখন কিন্তু এটাকে ভিত্তি করে তারা আরো কোনো প্ল্যান্ট অথবা সিউইড অথবা আদার উইডের স্পেসিসের ক্ষেত্রেও সিমিলার টাইপ অফ প্রেডিকশন করে তারা কিন্তু আরো ডিপ স্টাডি করতে পারবে। তো এই যে অ্যাবস্ট্রাক্টটা আছে এটা দিয়ে কিন্তু আপনি যদি খুব ভালো করে পড়েন দেখতে পাবেন যে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে উল্লেখ করেছে, তারপরে হচ্ছে ম্যাথোডোলজিটা উল্লেখ করেছে খুবই খুবই কম কথায়, এবং মেইন ফাইন্ডিংস গুলো রেজাল্ট গুলো উল্লেখ করেছে, এবং এই রেজাল্ট গুলো কেন ইম্পর্টেন্ট সেটাও কিন্তু এরা খুব সহজে হচ্ছে সুন্দরভাবে উল্লেখ করছে। তো হচ্ছে আপনার রিসার্চ অ্যাবস্ট্রাক্টটাই কিন্তু অবশ্যই প্রত্যেকটা জিনিস, আমি এখানে যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স উল্লেখ করছি এগুলো হচ্ছে থাকতে হবে। তাহলেই আমি আশা রাখি যে খুব ভালো একটা ইফেক্টিভ রিসার্চ অ্যাবস্ট্রাক্ট আপনারা লিখতে পারবেন। রিসার্চ গ্যাপটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, রিসার্চ গ্যাপ আপনি কিভাবে বুঝতে পারবেন? এটা হচ্ছে আমি সামনে পরবর্তীতে ইন্ট্রোডাকশন যে পোর্শনটা এটাতে আমি মোটামুটি একটু আলোচনা করেছি। তারপরও হচ্ছে এক কথায় যদি আমি বলতে চাই যে রিসার্চ গ্যাপ কিভাবে বুঝবেন? রিসার্চ গ্যাপ বোঝার জন্য আপনাকে সবার প্রথমে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা বা সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে। অর্থাৎ এই পর্যন্ত আজকে পর্যন্ত কি কি কাজ হয়েছে, আপনি যে টপিকটায় রিসার্চ করছেন বা জার্নাল পেপারটা লিখছেন, এই টপিকটায় কি কি কাজ হয়েছে, এই টপিকটা কেন ইম্পর্টেন্ট, এবং কোন কোন ম্যাথোডোলজি ফলো করে এই পর্যন্ত রিসার্চ হয়েছে, এই এই কয়েকটা বিষয় সম্পর্কে আপনাকে খুব ভালো মতো ধারণা নিতে হবে। আপনি যখন রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা এখন পর্যন্ত কি কি কাজ হয়েছে, কোন কোন ম্যাথোডোলজি ফলো করে কাজ হয়েছে, কোন কোন প্রবলেমের উপর ভিত্তি করে কাজগুলো হয়েছে, এগুলো যখন আপনি খুঁজে বের করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে, এবং আপনার এই যে খুঁজে বের করলেন এটাকে অন্য হচ্ছে স্টাডিগুলোর সাথে অন্য কোনো স্পেসিসের সাথে তুলনা করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই টপিকটায় এখন পর্যন্ত এই ৪ টা ম্যাথোডোলজি বা ৫ টা ম্যাথোডোলজি বা ফলো করে কাজ হয়েছে, কিন্তু নতুন একটা ম্যাথোডোলজি আ নতুন একটা ম্যাথোডোলজি হচ্ছে ফলো করে অন্য কোনো স্পেসিসে কাজ হয়েছে কিন্তু আমারটাই হয় নাই, বা এর হচ্ছে টলারেন্স মেকানিজম এর উপরে কাজ হয় নাই। তখনই আপনি এটা বুঝতে পারবেন। অর্থাৎ আপনাকে রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব, খুব, খুব ভালো মতো স্টাডি করতে হবে। আপনি যখনই রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা ভালো করে স্টাডি করবেন তাহলে আপনি খুবই ইজিলি আপনার রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে পারবেন। সো হোপফুলি পরের স্লাইডগুলো রিসার্চ গ্যাপ কিভাবে খুঁজে বের করবেন এটা বুঝতে আপনাকে অনেক হেল্প করবে। সো এখন হচ্ছে আমি আসবো, টাইটেল গেল, অ্যাবস্ট্রাক্ট গেল, এখন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনটা মূলত কি? ইন্ট্রোডাকশনটা হচ্ছে একটা রিসার্চ পেপারের ব্যাকগ্রাউন্ড। একটা পেপার সম্পর্কে ধারণা পাইতে গেলে ফুল পেপারটা পড়তে হবে কিনা? ভাইয়া হচ্ছে আপনি যখন একটা রিসার্চ পেপার সম্পর্কে ধারণা পেতে যাবেন, যদি খুব শর্টকাটে ধারণা পেতে চান তাহলে আমি বলব আপনি অ্যাবস্ট্রাক্টটা ভালো করে পড়েন। আপনি যদি যে রিসার্চ পেপারটা সম্পর্কে ধারণা পেতে চাচ্ছেন বা ওই টপিকটা সম্পর্কে যদি আপনার মোটামুটি আইডিয়া থাকে, তাহলে অ্যাবস্ট্রাক্টটা পড়লে মোটামুটি কোন টপিকের উপর কাজ হয়েছে, কোন প্রসিডিউর ফলো করে কাজ হয়েছে এবং ফাইন্ডিংস গুলো কি, এই প্রত্যেকটা জিনিস আপনি জানতে পারবেন। সো ফার্স্ট চেষ্টা করবেন একটা রিসার্চ পেপার সম্পর্কে ধারণা পেতে হলে অ্যাবস্ট্রাক্টটা পড়তে। তো আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশনে ফিরে আসি। ইন্ট্রোডাকশনটা কি? ইন্ট্রোডাকশনটা হচ্ছে একটা রিসার্চ যে একটা রিসার্চ
ওয়ার্কের ব্যাকগ্রাউন্ড যে ইনফরমেশনগুলো, অর্থাৎ যার উপর ভিত্তি করে আমি পুরো রিসার্চটা লিক করেছি, মূলত এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে একত্রিতভাবে ইন্ট্রোডাকশন বলে। তারপরও হচ্ছে আলোচনার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য ইন্ট্রোডাকশনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। মূলত 4টা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, রিসার্চ গ্যাপ, রিসার্চ কোশ্চেন এবং রিসার্চ অবজেক্টিভস। আর মূলত এই সবগুলোই হচ্ছে ইন্ট্রোডাকশনের আন্ডারে থাকে। তো ইন্ট্রোডাকশনটা কেন কেন দরকার, এটা হচ্ছে কি করে রিসার্চ যে টপিকটা, রিসার্চ টপিকের ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জানতে আমাদেরকে হেল্প করে। অর্থাৎ যেই অর্গানিজমস বা যে টপিকটা নিয়ে, আপনি যদি বায়োলজির স্টুডেন্ট হন, মনে করেন আপনি ধান গাছ নিয়ে রিসার্চ করছেন, এখন পর্যন্ত ধান গাছ কেন ইম্পর্টেন্ট, ধান গাছ নিয়ে কি কি কাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ইন্ট্রোডাকশনে উল্লেখ থাকবে। এরপরে আপনাকে হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেনটা ডেভেলপ করতে এবং এক্সপ্লেন করতে সাহায্য করবে। অর্থাৎ এই যে বললাম, যে মনে করেন আপনি ধান গাছ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি চিন্তা করি যে ক্লাইমেট চেঞ্জের কারণে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই টেম্পারেচার বেড়ে যাওয়াটা ধান গাছের ফলনের উপরে কিরকম প্রভাব পড়ছে, খুব সহজ ভাষায় যদি আমি এটা চিন্তা করি, তাহলে ইন্ট্রোডাকশনে এই যে আমি চিন্তা করলাম যে তাপমাত্রা বেড়ে যাওয়া ধান গাছের ফলনের উপরে কিভাবে প্রভাব ফেলছে, এই যে চিন্তাটা শুরু থেকে ধান গাছ কেন ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত এই বিষয়ে কি কি কাজ হয়েছে, এগুলো সবগুলো উল্লেখ থাকলো। এটা হচ্ছে রিসার্চ টপিকের ব্যাকগ্রাউন্ডটা। এরপরে এখান থেকে আসলো যে টু এক্সপ্লেন হাউ দ্য রিসার্চ কোশ্চেন ওয়াজ ডেভেলপ, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখান থেকে আপনি একটা রিসার্চ কোশ্চেন ডেভেলপ করলেন, অর্থাৎ আপনার মাথায় আসলো যে এই যে আসলো যে টেম্পারেচার বৃদ্ধি ধান গাছের গ্রোথের উপরে কিভাবে প্রভাব ফেলছে। তারপরে টু আইডেন্টিফাই দ্য প্রবলেম দ্যাট রিসার্চ উইল অ্যাড্রেস, অর্থাৎ রিসার্চার উইল অ্যাড্রেস, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সাহায্য করবে যে বর্তমানে কি কি হচ্ছে রিসার্চ প্রবলেম গুলো আছে আপনার টপিকের উপরে। অর্থাৎ এই যে আপনি এতক্ষণ ধরে চিন্তা করলেন যে বাংলাদেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধির ফলে ধান গাছের গ্রোথ কমে যাচ্ছে, গাছগুলো বড় কম হচ্ছে বা গাছের ফলন কম হচ্ছে এবং গাছে পোকামাকড়ের বা ব্যাকটেরিয়ার আক্রমণ বেড়ে যাচ্ছে। এই যে রিসার্চ প্রবলেম গুলো আপনি খুঁজে বের করলেন এবং এখান থেকে আপনি হয়তোবা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থেকে বুঝতে পারলেন যে হ্যাঁ, আমাদের হচ্ছে ধান গাছের উৎপাদন নিয়ে অনেক কাজ হয়েছে, ধান গাছের পোকামাকড়ের আক্রমণ বাড়ছে, এগুলো নিয়ে কাজ হয়েছে, কিন্তু ধান গাছের যে হাইট বা লম্বা, এটা নিয়ে তেমন একটা কাজ হয় নাই, কিন্তু টেম্পারেচার বৃদ্ধি এর উপরে একটা ইফেক্ট ফেলছে। তো এই যে হচ্ছে রিসার্চ প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করলেন, ইন্ট্রোডাকশনের হচ্ছে একটা কিন্তু পারপাস হচ্ছে যে এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। তারপরে টু হাইলাইট দ্য নিড ফর ফার্দার রিসার্চ, এখন আপনি আইডেন্টিফাই করলেন যে হচ্ছে হাইট কমে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে। তো এখন এটা কেন দরকার, হাইট নিয়ে কাজ করা কেন দরকার? আমরা জানি যে হচ্ছে চর অঞ্চল অথবা হচ্ছে হাওর অঞ্চলগুলোতে অনেক সময় হচ্ছে বন্যার কারণে ধান ডুবে যায় এবং সেই সময় কিন্তু আমাদের ব্যাপক ক্ষতি হয় ফলনের। তো ধান গাছের হাইট যদি কিছুটা বাড়ানো যায়, ডুবে গেলেও কিন্তু আমাদের ফলন কিছুটা রক্ষা পাবে, আমাদের উৎপাদন কিছুটা হলেও ধান রক্ষা পাবে। তো এই কারণে হাইট কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আপনি হচ্ছে শুরু থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার এই রিসার্চটা কেন দরকার এটা খুঁজে বের করলেন, এটাও কিন্তু আপনার ইন্ট্রোডাকশনের একটা পারপাস। এবং সবশেষে টু মেক এ স্ট্রং ফার্স্ট ইমপ্রেশন অন রিডার্স, অর্থাৎ এই যে আপনি ব্যাকগ্রাউন্ডটা বললেন, তারপরে হচ্ছে একটা রিসার্চ কোশ্চেন দাঁড় করালেন, সেখান থেকে একটা রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করলেন, এই প্রবলেমটা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা আইডেন্টিফাই করলেন, এই সবগুলো একত্রিতভাবে ইন্ট্রোডাকশনে যখন লিখলেন, তখন কিন্তু একজন রিডার যখন আপনার পেপারটা পড়তে গেল এবং শুরুতেই বিশেষ করে একজন নতুন রিডার যার আপনার পেপারের যে টপিকটা সেটা সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তিনি কিন্তু ইন্ট্রোডাকশনটা পড়লে খুবই ক্লিয়ার একটা আইডিয়া পাবে
যে হচ্ছে আপনি কেন এই রিসার্চটা করছেন। সো এই কারণেই কিন্তু রিসার্চ ইন্ট্রোডাকশন খুবই ইম্পর্টেন্ট। এই রিসার্চ ইন্ট্রোডাকশন শুধুমাত্র আপনার যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো দিচ্ছে তা না, বরং আপনার রিসার্চ কোশ্চেন ডেভেলপ করতে আপনাকে সাহায্য করছে, রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করতে সাহায্য করছে, রিসার্চ যে প্রবলেমটা এটা ইম্পর্টেন্ট কেন সেটা আইডেন্টিফাই করতে আপনাকে সাহায্য করছে। তো হচ্ছে এই কারণেই আমি শুরুতে বললাম যে ইন্ট্রোডাকশনটা মূলত এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো লেখা হয়, তারপরও পুরো ইন্ট্রোডাকশন কিন্তু 4টি ভাগে ভাগ করা হয় সহজে লেখার জন্য বা সহজে বোঝার সুবিধার জন্য। এই 4টি ভাগ কি? একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে খুঁজে বের করতে হবে রিসার্চ গ্যাপ কি, রিসার্চ গ্যাপগুলো থেকে খুঁজে বের করতে হবে রিসার্চ কোশ্চেন কি, এবং রিসার্চ কোশ্চেনের উপর ডিপেন্ড করে লিখতে হবে রিসার্চ অবজেক্টিভস গুলো। তো এখন হচ্ছে আমি ইন ডিটেলস এই 4টা টপিক নিয়ে আলোচনা করব। তো একজন ভাই লিখেছেন যে কোন জার্নালটা রিসার্চ পেপার সাবমিটিং এর জন্য ভালো। আসলে রিসার্চ পেপার সাবমিটিং এর জন্য কোন জার্নালটা ভালো এটা ডিপেন্ড করবে বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে। প্রথমেই বিষয়টা হচ্ছে আপনার রিসার্চ যে পেপারটা আছে সেটার কোয়ালিটি কেমন। আমরা তো সবাই চাই যে আমাদের রিসার্চ পেপারটা একটা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশ পাক বা পাবলিশড হোক, কিন্তু তারপরেও হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার রিসার্চ পেপারটার কোয়ালিটি কেমন। তো এখন কিন্তু অনেকগুলো অনলাইন জার্নাল ফাইন্ডার পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, সেটা আপনি জাস্ট গুগলে সার্চ করলে পাবেন, এবং সেখানে আপনার রিসার্চ টপিক এবং অথবা রিসার্চ টাইটেল অথবা রিসার্চ অ্যাবস্ট্রাক্টটা আপনি যদি দেন, দিয়ে সার্চ করেন, আপনার রিসার্চ পেপারটা, আপনার রিসার্চ পেপারের টপিক, আপনার রিসার্চ পেপারের কোয়ালিটি, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে বেশ কিছু জার্নাল সাজেস্ট করবে যেটা আপনার রিসার্চ পেপারের জন্য ভালো। তো এটা একটা সহজ পদ্ধতি যে আপনি খুঁজে বের করবেন জার্নাল ফাইন্ডার দ্বারা যে কোন জার্নালটা আপনার রিসার্চ পেপার সাবমিটিং এর জন্য ভালো। এছাড়াও আপনি আপনার সুপারভাইজার অথবা অভিজ্ঞ যে আপনার গাইড আছে অথবা সিনিয়র, তাদেরও হেল্প নিতে পারেন। তো আসলে রিসার্চ পেপারের টপিক, রিসার্চ পেপারের কোয়ালিটি, এগুলো না দেখে এটা বলাটা একটু ডিফিকাল্ট যে কোন জার্নালটা আসলে ভালো। বাট আপনি অনলাইন জার্নাল ফাইন্ডার এই 3টা ওয়ার্ড লিখে সার্চ দিলে গুগলে অনেকগুলো অনলাইন টুল পাবেন আপনার হচ্ছে রিসার্চ পেপারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জার্নাল খুঁজে বের করার, এবং ওখানে আপনাকে একটা নয় বেশ কতগুলো জার্নালের লিস্ট দেবে এবং আপনি ওখান থেকে খুঁজে বের করতে পারবেন আপনার নিজের চয়েস অনুযায়ী যে আপনি আসলে কোনটায় সাবমিট করতে চাচ্ছেন। তো এই যে 4টা হচ্ছে ইন্ট্রোডাকশনের 4টা আমরা টপিক নিয়ে জানলাম, এগুলোর আমি এখন মোটামুটি ডিটেলসে যাব। যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, প্রথমেই আসে ইন্ট্রোডাকশনের ফার্স্ট টপিক রিসার্চ ব্যাকগ্রাউন্ড। রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা আসলে কি? The research background of the study is the first section of research paper and give context surrounding the research topic. অর্থাৎ রিসার্চ ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথম টপিকটাই বা সেকশনটাই হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, যেটা কি করে আপনি আপনার রিসার্চটা কেন করছেন, আপনার রিসার্চটা এখন পর্যন্ত এই টপিকের উপর কি কি রিসার্চ হয়েছে, আপনি কেন এই টপিকটার উপর ইন্টারেস্টেড, আপনি কোন কোশ্চেনগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে এই রিসার্চটা করছেন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যাকগ্রাউন্ডটা হয় মূলত। এখন রিসার্চ ব্যাকগ্রাউন্ডে কোন কোন টপিকগুলো উল্লেখ থাকতে হবে বা কি কি উল্লেখ থাকতে হবে? প্রথমে উল্লেখ থাকতে হবে যে একটা জেনারেল ওভারভিউ, অর্থাৎ এই যে বললাম যে হচ্ছে আপনি যদি ধানের উপরে রিসার্চ করেন, তো তাহলে ধান গাছ কেন আমাদের
এত বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের ইকোনমিতে। তারপরে এখন পর্যন্ত ধান গাছের ইকোনমিক ইম্পর্টেন্ট কিরকম, ধান গাছের ক্লাইমেট চেঞ্জের প্রভাবগুলো কি কি, এই ইন জেনারেল কথাবার্তাগুলো এখানে প্রথমে উল্লেখ থাকে। তারপরে সেকেন্ড যে জিনিসটা উল্লেখ থাকবে যে কারেন্ট স্টেট অফ দ্য রিসার্চ অন দ্য টপিক অর অন দ্য রিলেটেড টপিক ইন দিস ফিল্ড, অর্থাৎ ইন জেনারেল কথাবার্তার উপরে এখন পর্যন্ত এই যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব ধান গাছের উপর কিভাবে পড়ছে, এটা নিয়ে এখন পর্যন্ত যে রিসার্চগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে দ্বিতীয় ধাপে উল্লেখ থাকবে। প্রথমে ইন জেনারেল কথাবার্তা, তারপরে একটু স্পেসিফাই করে এখন পর্যন্ত ক্লাইমেট চেঞ্জের কারণে ধানের উপর কি কি প্রভাব পড়ছে এগুলো নিয়ে যে রিসার্চগুলো হচ্ছে সেগুলো উল্লেখ থাকবে। এবং শুধুমাত্র যে ধানের উপরে কি কি প্রভাব পড়ছে সেটা উল্লেখ থাকবে তা না, ধান রিলেটেড যদি আরো কোনো স্পেসিস থেকে থাকে, যেমন আমরা ধরতে পারি যে ভুট্টা, এগুলোরও কিছু কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি এবং রিলেট করতে পারি। এবং 3 নাম্বার স্টেপে উল্লেখ থাকতে হবে এনি ক্লেম অর অ্যাজাম্পশনস দ্যাট হ্যাভ বিন মেড বাই রিসার্চার ইনস্টিটিউশনস অর পলিটিশিয়ানস দ্যাট মাইট নিড টু বি ক্লারিফাই। অর্থাৎ প্রথমে তো আমরা ওভারভিউ উল্লেখ করলাম, তারপরে এখন পর্যন্ত কি কি রিসার্চ হয়েছে এটা উল্লেখ করলাম, এবং আরেকটু স্পেসিফাই করে কোনো একটা অ্যাজাম্পশন, অর্থাৎ কোনো একটা কোনো সায়েন্টিস্টরা অথবা অন্য কেউ এই টপিকের উপরে কোনো ভবিষ্যৎবাণী বা চিন্তাধারা প্রকাশ করছে কিনা, যেটা নিয়ে কাজ হয়েছে অথবা হওয়া উচিত, এই বিষয়গুলো আরেকটু ন্যারেটিভলি লিখতে হবে। এবং এখান থেকে আমাদেরকে যে রিসার্চ গ্যাপটা আছে এই রিসার্চ গ্যাপটা খুঁজে বের করে এটা উল্লেখ করতে হবে যে এখন পর্যন্ত ধান গাছের উপরে এই কাজ হয়েছে, এবং কিন্তু ধান গাছের হাইট যে ইম্পর্টেন্ট এটা নিয়ে এখন ওরকম কাজ হয়নি, কিন্তু পরিবেশবিদরা বলছে যে বাংলাদেশে যদি খাদ্য সমস্যা থেকে উত্তোলনের জন্য ধান গাছের হাইট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে বন্যা কবলিত এলাকাগুলোয়। এই যে একটা স্টেটমেন্ট বা অ্যাজাম্পশনস, এটার উপর ভিত্তি করে কিন্তু একটা রিসার্চ যে গ্যাপটা এটা আপনাদেরকে দাঁড় করাতে হবে। তারপরে to show how your research bold or challenge existing knowledge, এবং এখান থেকেই আপনাকে কানেক্ট করতে হবে যে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটার সাথে বর্তমানে যে এক্সিস্টিং চ্যালেঞ্জটা আছে এই জিনিসটাকে কানেক্ট করতে হবে, অর্থাৎ রিসার্চ গ্যাপটাকে রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, এবং এখান থেকে আপনার সিগনিফিকেন্সে যে আছে রিসার্চ প্রবলেমগুলো আছে এগুলোকে উল্লেখ করতে হবে। তো অর্থাৎ এক কথায় রিসার্চ ব্যাকগ্রাউন্ডটাই কি হবে, রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা ওভারঅল যে কথাবার্তাগুলো সেগুলো থাকবে, তারপর এখন পর্যন্ত কি কি কাজ হয়েছে সেটা থাকবে, এবং রিসার্চ যে গ্যাপটা কি আছে সেটা উল্লেখ থাকবে, এবং কোনো হাইপোথিসিস যদি থেকে থাকে সেটা উল্লেখ করতে হবে। তো রিসার্চ গ্যাপ, এই যে আমরা বারবার রিসার্চ গ্যাপের কথা বলছি, যে রিসার্চ গ্যাপ উল্লেখ করতে হবে। তো রিসার্চ গ্যাপটা আসলে কি? রিসার্চ গ্যাপটা একটা কোশ্চেন বা প্রবলেম যেটা ইম্পর্টেন্ট, কিন্তু এখন পর্যন্ত এইটা খুঁজে বের করা হয়নি এর কোনো সলিউশন। অর্থাৎ এই যে আমরা বলছি যে ধান গাছের যদি হাইট বাড়ানো যায়, হয়তোবা বন্যা কবলিত এলাকাগুলোতে বেশি হাইট বা বেশি লম্বা ধান গাছ লাগাতে পারলে বন্যার সময় ক্ষয়ক্ষতি কম হবে, এটা আমরা বলছি, কিন্তু এটা আমাদের একটা ধারণা, কিন্তু এখন পর্যন্ত এটার উপরে কোনো কাজ হয়নি। যেহেতু কোনো কাজ হয়নি, এটা একটা রিসার্চ গ্যাপ। খুব সহজ ভাষায় যদি বলি যে যেহেতু এখন পর্যন্ত ওইভাবে কোনো কাজ হয়নি, হলেও নির্দিষ্ট কিছু হাওর এলাকার জন্য হয়েছে, বন্যা কবলিত এলাকাগুলোর জন্য এখনো ওইভাবে হয়নি, তাই এটা একটা রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? আবার ওই আগের কথাবার্তায় যে এক্সিস্টিং রিসার্চ রিভিউ করার মাধ্যমে, অর্থাৎ এখন পর্যন্ত কি কি রিসার্চ হয়েছে
এই টপিকের উপরে এগুলো খুব ভালো করে পড়তে হবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলেই এই টপিকটা কাজ হয়েছে কি হয় নাই। তো যখন আপনি এক্সিস্টিং রিসার্চ গুলো পড়তে যাবেন তখন আপনাকে কি করতে হবে, আপনি চেষ্টা করবেন একটা লিস্ট করতে। কিসের লিস্ট? নির্দিষ্ট কিছু কোশ্চেনের লিস্ট। যেমন এখনই হচ্ছে আমি বললাম যে বন্যা কবলিত এলাকাগুলোতে বেশি হাইটের ধান গাছগুলো খুব ইফেক্টিভ একটা ভূমিকা পালন করতে পারে আমাদের রাইস প্রোডাকশনের ক্ষেত্রে। তো এই রিলেটেড আপনার যতগুলো কোশ্চেন আছে আপনি একটা লিস্ট করতে পারেন এবং আপনি চেক করতে পারেন যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার অতীতের রিসার্চগুলোতে পাইছে কি পায় নাই। যদি না পেয়ে থাকে তাহলে সেটা আপনার রিসার্চ গ্যাপ। চেক ফর আউটডেটেড রিসার্চ। if existing research is outdated and need to be updated, অর্থাৎ আমরা জানি যে যে সায়েন্টিফিক রিসার্চ গুলো আছে এগুলোর যে ফাইন্ডিংস গুলো প্রতিনিয়তই অনেক নতুন নতুন ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে। তো দেখা গেছে যে অনেকগুলো যে অতীতে মনে হচ্ছে যে কোন একটা, যেহেতু আমি জেনেটিক্স এর উপর ভিত্তি করে বারবার আমার হচ্ছে টপিকটা এক্সপ্লেন করছি, তো দেখা গেছে যে অতীতে রিসার্চের ফাইন্ডিংসে পাওয়া গেছে যে কোন একটা জিন, এই জিনটা ধান গাছের হাইট বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এরপরে আরো কিছু গবেষণা হয়েছে যেগুলো বলতেছে যে না, এই জিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ না। তো আসলে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে রিসেন্ট যে আপডেটেড ফাইন্ডিংসটা, এটা অতীতেরটা আসলে খুব বেশি কাজে লাগবে না রিসার্চ গ্যাপ খুঁজে বের করার ক্ষেত্রে। এবং যেটা করতে হবে যে কনসিডার আন্ডার স্টাডিড পপুলেশন, এবং এই যে কনসিডার আন্ডার স্টাডিড পপুলেশন অর্থাৎ একটা স্পেসিফিক পপুলেশন যেটা নিয়ে খুব ভালোভাবে এখন পর্যন্ত কাজ হয়েছে, এরকম একটা পপুলেশন বা একটা হচ্ছে প্লান্ট বলেন, উইড বলেন অথবা কোন একটা অর্গানিজমস বলেন, এটার সাথে তুলনা করা। আমি যে টপিকটা নিয়ে কাজ করছি এক্ষেত্রে আমি খুব সহজ একটা যদি উদাহরণ দেই, অতীতে আমি ম্যানিলা ক্ল্যাম বলে একটা ক্ল্যাম নিয়ে কাজ করেছি, একটা শামুকের প্রজাতি। কিন্তু এটা নিয়ে যখন আমি কাজ করছি তখন খুব বেশি একটা কাজ হয়নি। তো তার আমি কিভাবে আমার রিসার্চ গ্যাপটা খুঁজে বের করছি, আমি একটা সেকেন্ড অর্গানিজম, এটার নাম হচ্ছে অয়েস্টার। এখন তো সি ফুড গুলো খুবই পপুলার সবখানে, আপনারা সবাই নাম জানেন অয়েস্টার, ক্ল্যাম। তো অয়েস্টার, প্যাসিফিক অয়েস্টার বলে একটা স্পেসিস আছে যেটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। তো আমি কি করছি, এই প্যাসিফিক অয়েস্টার কিন্তু ক্ল্যামের সাথে খুবই মিল, এদের জেনেটিক্যাল অনেক মিল, এদের হচ্ছে ফিজিওলজিক্যাল অনেক মিল। এই কারণে আমি আমার রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে আমার যে ম্যানিলা ক্ল্যামের এই পর্যন্ত কি কি কাজ হয়েছে এবং অয়েস্টারে কি কি কাজ হয়েছে এই দুটোর একটা তুলনা করছি। তুলনা করে আমি কিন্তু খুব সহজে বুঝতে পারছি যে অয়েস্টারে এই কাজটা হয়নি, হয়েছে, ম্যানিলা ক্লামে হয়নি। কিন্তু অয়েস্টার যেহেতু খুবই ম্যানিলা ক্লামের খুবই কাছাকাছি একটা স্পেসিস, তার মানে আমি কিন্তু অয়েস্টারে যে কাজটা হয়েছে ম্যানিলা ক্লামে হয়নি, ওই কাজটা কিন্তু আমি ম্যানিলা ক্লামে করতে পারি। এটা কিন্তু একটা রিসার্চ গ্যাপ। এবং এইভাবে কিন্তু আমি অনেকগুলো হচ্ছে স্টাডি প্ল্যান করছি এবং স্টাডি করছি। এবং আরেকটা প্রসিডিউর হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি। রিসার্চ ম্যাথোডোলজিক্যাল কিছু আপডেটেড রিসার্চ ম্যাথোডোলজি দিয়েও কিন্তু আমরা নতুন হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারি। এটাও কিন্তু একটা রিসার্চ গ্যাপ। ফর এক্সাম্পল, এখন কিন্তু থার্ড জেনারেশন সিকোয়েন্সিং চলছে, বা হচ্ছে আরো খুবই হাই পাওয়ারফুল সিকোয়েন্সিং জেনেটিক্যাল স্টাডির ক্ষেত্রে চলছে। মূলত হচ্ছে আগে কিন্তু অনেক কাজ হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতিতে ফলো করে, কিন্তু এখন কিন্তু বায়োটেকনোলজির ইমপ্রুভমেন্টের কারণে নতুন নতুন অনেক বায়োটেকনোলজিক্যাল যে প্রসিডিউর গুলো আছে সেগুলো ফলো করে কাজ হচ্ছে। তো দেখা গেছে যে কোনো একটা রিসার্চ ট্র্যাডিশনাল পদ্ধতি ফলো করে হয়েছে কিন্তু নতুন কোনো বায়োটেকনোলজিক্যাল পদ্ধতি ফলো করে হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ট্র্যাডিশনাল যে পদ্ধতিটা আছে এটার যে রেজাল্টটা আছে এটাকে একটা বেস ধরে
নতুন যে বায়োটেকনোলজিক্যাল প্রসিডিউরগুলো আছে এগুলো ফলো করেও সেম রিসার্চ করে দেখতে পারি যে হচ্ছে এটার যে ফাইন্ডিংসটা হচ্ছে আগের ফাইন্ডিংসের সাথে এক থাকে কিনা। অর্থাৎ এভাবে কিন্তু আমরা হচ্ছে রিসার্চে গ্যাপগুলো এগুলো খুঁজে বের করতে পারি। অর্থাৎ এক্সিস্টিং যে রিসার্চ গুলো আছে সেগুলো থেকে তারপরে হচ্ছে রিলেটেড স্পেসিস গুলো তুলনা করে যেটা কাজ হয়নি আমার স্পেসিসে সেখান থেকে, এবং যে নতুন কোনো রিসার্চ মেথোডোলজি আছে কিনা এই জিনিসগুলোর মাধ্যমে আমরা রিসার্চ গ্যাপগুলো কিন্তু খুঁজে বের করতে পারি। 3 নাম্বার যে হচ্ছে টপিক আমাদের ইন্ট্রোডাকশনের ভিতরে, রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেনটা আসলে কি? রিসার্চ কোশ্চেন হচ্ছে একটা কনসাইজ, ক্লিয়ার এবং ওপেন এন্ডেড কোশ্চেন, যেটা কি করে আমাদের রিসার্চ পেপারটাকে একটা গাইডলাইন দেয়, অর্থাৎ রিসার্চ পেপারটার বেসটা তৈরি করতে হেল্প করে। রিসার্চ কোশ্চেনটা কি? এই যে আমরা এতক্ষণ ধরে ধান গাছ নিয়ে যে কথা বলছি, আমরা বলছি যে ক্লাইমেট চেঞ্জ ধান গাছের গ্রোথের উপর প্রভাব ফেলছে, তো কোনো কমাই দিচ্ছে, তো কোনো কোনো এক কারণে আমরা যদি সেই জিনটাকে আইডেন্টিফাই করতে পারি, যে জিনটা ধান গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে, তাহলে এটা আমাদের প্রোডাকশন কৃষিতে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ নিয়ে আসবে। বিশেষ করে বন্যা কবলিত এলাকাগুলোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যে একটা হাইপোথিসিস দাঁড় করালাম, এখানে কিন্তু তাহলে কোশ্চেন আসতে পারে যে কোন জিনটা আসলে এই ভূমিকাটা পালন করবে, বা কিভাবে এই জিনটা কিভাবে ম্যানিপুলেট করছে পুরো প্রসেসটাকে। তো রিসার্চ কোশ্চেন কি করে? আউটলাইন দ্য রিসার্চ কোশ্চেন্স ইউর স্টাডি উইল অ্যাড্রেস। অর্থাৎ রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে আপনি যখন ইন্ট্রোডাকশন লিখবেন, সবার প্রথমেই আপনি ব্যাকগ্রাউন্ডটা লিখলেন, ব্যাকগ্রাউন্ডটা থেকে আপনি রিসার্চ গ্যাপটা খুঁজে বের করলেন, এবং রিসার্চ গ্যাপ থেকে আপনাকে 3 নাম্বার ধাপে যে রিসার্চ কোশ্চেনটা আউটলাইন তৈরি করতে হবে, অর্থাৎ রিসার্চ কোশ্চেনটা তৈরি করতে হবে, এবং আপনাকে এনশিওর করতে হবে যে আপনার রিসার্চ কোশ্চেনটা স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট এবং টাইম বাউন্ড। এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ স্পেসিফিক্স মিন একটা নির্দিষ্ট টপিকের উপর ভিত্তি করে, মেজারেবল এবং অ্যাচিভেবল অর্থাৎ একটা এক্সপেরিমেন্ট দ্বারা বা রিসার্চ দ্বারা এগুলোর একটা নির্দিষ্ট রেজাল্ট পাওয়া সম্ভব। রিলিভেন্ট অর্থাৎ আপনি যেই স্পেসিসের উপরে রিসার্চ করছেন সেই স্পেসিসের সাথে সাথে যায় এই রিসার্চ কোশ্চেনটা, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করা সম্ভব। এমন না যে আমি বছরের পর বছর কাজ করলাম কিন্তু খুঁজে পেলাম না, না, কোশ্চেনটা এমন হতে হবে যে নির্দিষ্ট সময়ের ভিতরে এই কোশ্চেন অ্যান্সার খুঁজে বের করা সম্ভব যাতে হয়। আদারওয়াইজ এই রিসার্চটা আসলে খুব একটা ইফেক্টিভ হবে না যদি আমরা রিসার্চ কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করতে না পারি। এখানে আমি একটা রিসার্চ কোশ্চেনের উদাহরণ দিয়েছি যে হোয়াট আর দ্য ইফেক্ট অফ ইনক্রিজ ওশান টেম্পারেচার অ্যান্ড লাইট ইন্টেন্সিটি অফ দ্য স্ট্রেস অন দ্য স্ট্রেস টলারেন্স মেকানিজম অফ আলফা প্রলিফেরা। অর্থাৎ এই যে আমি টাইটেলটা দেখলাম, এই টাইটেলের আন্ডারে আমি একটা অ্যাবস্ট্রাক্ট পড়লাম, হ্যাঁ, এই দুটোর উপর ডিপেন্ড করে এবং রিসার্চ ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আমি একটা রিসার্চ কোশ্চেন দাঁড় করাইছি যে ওশান টেম্পারেচার এবং লাইট ইন্টেন্সিটি যে বৃদ্ধি পাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, এটার হচ্ছে আলফা প্রলিফেরা যে একটা সবুজ সামুদ্রিক ঘাস আছে, এই ঘাসের এই হচ্ছে স্ট্রেস টলারেন্স মেকানিজমের উপরে এই তাপমাত্রা এবং লাইট ইন্টেন্সিটি বৃদ্ধিটা কিরকম প্রভাব ফেলছে, এটা কিন্তু আমার মেইন কোশ্চেন, এবং এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি আমার পুরো রিসার্চটা করছি। তো ফার্স্ট আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা দাঁড় করাবেন, এখান থেকে রিসার্চ গ্যাপ খুঁজে বের করবেন, রিসার্চ গ্যাপ থেকে আপনি রিসার্চ কোশ্চেন খুঁজে বের করবেন, অ্যান্ড রিসার্চ কোশ্চেনের পরে ফাইনালি যে আমাদেরকে খুঁজে বের করতে হবে রিসার্চ অবজেক্টিভস।
এবং রিসার্চ অবজেক্টিভ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার একটা রিসার্চ। আপনার যদি রিসার্চ অবজেক্টিভ ক্লিয়ার থাকে তাহলে আপনি খুব ইফেক্টিভ একটা রিসার্চ করতে পারবেন, এবং রিসার্চ অবজেক্টিভ যদি খুব ক্লিয়ারলি আপনি ডিসক্রাইব করতে পারেন তাহলে আপনার একটা ভালো জার্নালে পেপারটা পাবলিশ হওয়ার পসিবিলিটিও কিন্তু বেড়ে যাবে। তো রিসার্চ অবজেক্টিভ কি? রিসার্চ অবজেক্টিভ ডিসক্রাইব what your research is trying to achieve and explain why you are pursuing it। অর্থাৎ রিসার্চ অবজেক্টিভ দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের রিসার্চে আমরা কি করতে যাচ্ছি, কি পেতে চাচ্ছি, এই বিষয়গুলো। এক কথায় আমি কি করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমার রিসার্চ অবজেক্টিভস। রিসার্চ অবজেক্টিভসটা অবশ্যই শর্ট হতে হবে, খুব বেশি ডিসক্রিপটিভ হওয়া যাবে না, অ্যাচিভেবল এবং রিয়েলিস্টিক হতে হবে। অর্থাৎ রিসার্চ অবজেক্টিভটা আপনি শুধু যেন তেন একটা লিখলেই হবে না, এমনভাবে লিখতে হবে যে এটা আপনি আপনার এক্সপেরিমেন্টটা কমপ্লিট করার পরে আপনি এই অবজেক্টিভটা ফুলফিল করতে পারবেন। এবং একটা রিসার্চে সাধারণত 2 বা 3টা, খুব বেশি হলে 5টা অবজেক্টিভ থাকে, এর বেশি অবজেক্টিভস থাকা যাবে না। অর্থাৎ যাবে না বিষয়টা সেরকম না, যাবে, কিন্তু অনেক বেশি অবজেক্টিভস আপনার রিসার্চটাকে কিন্তু ফোকাসড থেকে সরায় আনে। তো আপনি যদি আপনার রিসার্চে ফোকাস থাকতে চান তাহলে স্পেসিফিক কিছু অবজেক্টিভে বেস করেই আপনার রিসার্চটা করতে হবে। এখানে আমি উদাহরণ দিয়েছি 2টা অবজেক্টিভসের। To determine the degree to which various pathways and genes are expressed differentially in response to changes in temperature and light intensity। অর্থাৎ ওই যে আমি একটা টাইটেল দাঁড় করালাম, ওটার উপর ভিত্তি করে আমি একটা অ্যাবস্ট্রাক্ট দাঁড় করালাম এবং কিছু রিসার্চ কোশ্চেন খুঁজে বের করলাম। এই রিসার্চ কোশ্চেন থেকে আমি 2টা অবজেক্টিভ ফাইন্ড আউট করছি। প্রথমটা হচ্ছে যে বিভিন্ন যে পাথওয়ে এবং জিনগুলো আছে এগুলো হাই টেম্পারেচার এবং লাইট ইন্টেন্সিটি যে ট্রিটমেন্ট এটাতে কিভাবে হচ্ছে প্রভাবিত হচ্ছে, এবং এই হাই টেম্পারেচার এবং লাইট ইন্টেন্সিটির আন্ডারে যে সবুজ সামুদ্রিক ঘাস আলভা প্রলিফেরা আছে এটা কিভাবে হচ্ছে নিজেকে অ্যাডজাস্ট করছে, এই অ্যাডজাস্টমেন্টে এই জিন এবং পাথওয়ের ভূমিকা কি। মূলত এই দুটাই হচ্ছে আমার অবজেক্টিভ ছিল, এবং এই অবজেক্টিভ দুটো আমি আমার যে রিসার্চ কোশ্চেন আছে সেটার উপর ডিপেন্ড করে তৈরি করেছি, এবং এই দুটোর উপর ভিত্তি করে আমার পুরো রিসার্চটা আমি করছি। তো এরপরে হচ্ছে আমি আসলে এখানে একটা হচ্ছে উদাহরণ দিয়েছি ইন্ট্রোডাকশন, ওভারঅল ইন্ট্রোডাকশনের। তো আমি যদি খুবই শর্টকাটে এটা দেখি, এই যে আমি এতক্ষণ একটা টাইটেল পড়লাম, তারপরে ওখান থেকে একটা অ্যাবস্ট্রাক্ট পড়লাম, ওইটারই ইন্ট্রোডাকশন আমি একটা লিখেছি। প্রথমে আলফা প্রলিফেরা কি, আলফা প্রলিফেরা ইম্পর্টেন্ট কেন, এই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করেছি। তারপরে কিন্তু এখানে আমি উল্লেখ করেছি এখন পর্যন্ত আলফা প্রলিফেরায় কোন কোন স্ট্রেস নিয়ে কাজ হয়েছে এবং সেখান থেকে কি কি রেজাল্ট পেয়েছে। যেমন হচ্ছে এখানে যদি আপনারা একটু দেখতে পান যে সাইক্লিন এ ইনক্রিজ হয়েছে, পিসিএন এর জিন ইনক্রিজ হয়েছে, এমএপিকে সিগন্যালিং পাথওয়ে এগুলো অ্যাক্টিভেটেড হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা এর আগে আলফা প্রলিফেরাতে যে কাজ হয়েছে সেটার উপরে। তো এটা হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ দেখা গেছে যে আগে আপনার স্যালাইনিটি নিয়ে কাজ হয়েছে, টেম্পারেচার নিয়ে কাজ হয়েছে, লাইট স্ট্রেস নিয়ে কাজ হয়েছে, সবকিছু এখানে আমি উল্লেখ করেছি। এবং এটাও কিন্তু বলছি যে যদিও স্যালাইনিটি, টেম্পারেচার, লাইট স্ট্রেস নিয়ে কাজ হয়েছে কিন্তু কম্বাইন্ডলি কাজ হয়নি। এবং আমরা জানি যে আসলে আমাদের যে প্রকৃতি আছে, প্রকৃতিতে কিন্তু কোনো কিছুর প্রভাব এককভাবে পড়ে না, বরং সম্মিলিতভাবে পড়ে। অর্থাৎ আপনার যখন গরম লাগে তখন কিন্তু হয়তোবা বাতাস কিছুটা কমে গেছে, অথবা সেদিন সূর্যের যে তাপ সেটা অনেক বেশি, সূর্যের আলোটাও অনেক বেশি, সবকিছু মিলিতভাবে আপনার গরম লাগছে। বিষয়টা কিন্তু সেরকম, বিষয়টা এমন না যে হচ্ছে কোনো একটা কারণে আপনার গরম লাগছে। তো অতীতে শুধুমাত্র স্যালাইনিটি, শুধুমাত্র টেম্পারেচার, শুধুমাত্র লাইট নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু কম্বাইন্ডলি কাজ হয়নি।
এভাবে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরছি। এরপরে আমি হচ্ছে এটা হচ্ছে যে গ্যাপটা, যে having a deep understanding of green macroalgae alpha prolifera adapt to rapidly changing environment has important implication for improving the efficiency and sustainability of macroalgae cultivations. এখানে আমি রিসার্চ গ্যাপটা তুলে ধরেছি যে আমরা যদি এখন পর্যন্ত অনেক কাজ হচ্ছে কিন্তু কম্বাইন্ডলি হয়নি, কিন্তু আমরা যদি কম্বাইন্ডলি করতে পারি এবং ডিপলি বুঝতে পারি যে কিভাবে অ্যাডপ্ট করছে, তাহলে হচ্ছে সাস্টেনেবল ম্যাক্রোঅ্যালগে যে কাল্টিভেশনটা আছে সেখানে এই ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং এখান থেকে আমি হচ্ছে কিছু অবজেক্টিভসও কিন্তু দাঁড় করিয়েছি। যে অবজেক্টিভসটা কি, যে দেখেন তা এখানে আমি বলছি যে the aim of this study are to determine the degree to which various pathways and genes are expressed differentially in response to changes in temperature and light intensity at different time points and to verify the hypothesis। অর্থাৎ এখানে কি অবজেক্টিভ দাঁড় করেছি যে যে পাথওয়েস এবং বিভিন্ন পাথওয়ে এবং জিনগুলো হাই টেম্পারেচার এবং লাইট ইন্টেন্সিটির কন্ডিশনে কিভাবে রেগুলেট হচ্ছে সেটা হচ্ছে ফাইন্ড আউট করা। অর্থাৎ ইন্ট্রোডাকশনটা যদি আমি এক কথায় বলতে যাই, প্রথমে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় করাবেন, ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে আপনি আপনার রিসার্চ গ্যাপটা খুঁজে বের করবেন, রিসার্চ গ্যাপের উপর ভিত্তি করে আপনি রিসার্চ কোশ্চেন দাঁড় করাবেন এবং রিসার্চ কোশ্চেনের উপর দাঁড় করে আপনি অবজেক্টিভসটা দাঁড় করাবেন। এবং যখনই আপনি আপনার অবজেক্টিভসটা দাঁড় করাবেন তখনই কিন্তু মোটামুটি আপনি আপনার রিসার্চটা যে করছেন এটার ফাইনাল যে গোলটা আপনি সেটা খুঁজে পাবেন। সো হোপফুলি আজকের পুরো হচ্ছে আলোচনাটা থেকে আপনারা হচ্ছে মোটামুটি একটা ধারণা পাবেন যে হচ্ছে কিভাবে হচ্ছে ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, রিসার্চ টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন সম্পর্কে হচ্ছে আপনি লিখতে পারবেন। সো থ্যাংক ইউ। আজকে হচ্ছে লাইভ এই পর্যন্তই। হয়তোবা পরবর্তী ধাপে আমি আলোচনা করব মেথোডোলজি এবং রেজাল্ট সেকশনটা কিভাবে লিখবেন সেটা নিয়ে। সেই পর্যন্ত থ্যাংক ইউ।